নমস্কার বন্ধুরা, আমি শুভদীপ। তোমাদের স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল জ্ঞান মার্গে। এই ভিডিওতে রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে সপ্তম শ্রেণীর ভূগোল বিষয়ের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের যে মডেল প্রশ্নগুলি আছে তার মধ্য থেকে তৃতীয় মডেল প্রশ্ন বারডোয়ান মিউনিসিপ্যাল হাই স্কুলের সকল প্রশ্নের উত্তরগুলি আলোচনা করব। এইভাবে পরবর্তী বিদ্যালয়ে সমস্ত উত্তর পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারো। আর ভিডিও দেখে উপকৃত হলে একটি লাইক ও কমেন্ট করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো। তাহলে চলো শুরু করা যাক। দেখো, একের বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। একের এক বলেছে মুক্তিবেগ এর মান হবে অপশন সি 11.2 কিমি প্রতি সেকেন্ড। এরপর একের দুই বলেছে কর্কট সংক্রান্তি তারিখটি হবে অপশন ডি 21 জুন। একের তিন কলকাতার অক্ষাংশ এটি হবে অপশন এ 22°34' উত্তর। একের চার ভারতের প্রমাণ দ্রাঘিমার মান হল অপশন বি 82°30' পূর্ব। একের পাঁচ বায়ু প্রবাহিত হয় এটা হবে অপশন সি উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলে। একের ছয় সমুদ্র সমতলে বায়ুর চাপ এটা হবে অপশন ডি 76 সেমি পারস্তম্ভের সমান। একের সাত আগ্নেয় পর্বত হলো এগুলির মধ্যে হলো অপশন এ এটনা। একের আট লোয়ের সমভূমি এটা অপশন বি বালির সঙ্গে সম্পর্কিত। একের নয় আন্তর্জাতিক নদী এটি হবে অপশন সি রাইন। একের 10 গঙ্গার উপনদী হলো এটা হবে অপশন ডি গণ্ডক। একের 11 মিনামাটা রোগ এটা হবে অপশন এ পারদ দূষণ। একের 12 পশ্চিমবঙ্গের আর্সেনিক প্রবণ জেলাটি হলো এটা অপশন বি মালদা। একের 13 মাটি দূষণের কারণ এটা হবে অপশন ডি উপরের সবগুলি, অর্থাৎ নগরায়ন, কৃষিকাজ এবং যানবাহন। একের 14 গঙ্গা নদীর দুই তীরে দেখা যায় এটা হবে অপশন সি পলিমাটি। একের 15 আল্পসের সর্বোচ্চ শৃঙ্গ এটা হবে অপশন ডি মঁ ব্লাঁ। একের 16 চার্নোজেম হলো এক প্রকার অপশন এ মাটি। এরপর দুইয়ের বলেছে শূন্যস্থান পূরণ করো। একের বলেছে জিপিএস গ্লোবাল ড্যাশ সিস্টেম, এখানে হবে উত্তরটা পজিশনিং। দুইয়ের দুই উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে ড্যাশ কমতে থাকে এটা হবে উষ্ণতা। দুইয়ের তিন তিব্বত মালভূমি ড্যাশ মালভূমি এটা হবে পর্বত বেষ্টিত মালভূমি। দুইয়ের চার রাষ্ট্রসংঘের মতে প্রতিটি মানুষের প্রতিদিন অন্তত ড্যাশ লিটার শুদ্ধ জলের প্রয়োজন, উত্তর হবে 20 লিটার। দুইয়ের পাঁচ উৎস থেকে মোহনা পর্যন্ত যে খাতের মধ্য দিয়ে নদী প্রবাহিত হয় তাকে ড্যাশ বলে, উত্তর হবে উপত্যকা। তিনের বলেছে বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও। দেখো, একের বলেছে বিষুব এটা অপশন সি দিন রাত্রি সমান। দুই বায়ুচাপ এটা হবে ডি এমবি অর্থাৎ মিলিবার। তিন দাক্ষিণাত্য মালভূমি এটা হবে বি লাভা। চার দানিউব এটা হচ্ছে ই নদী। পাঁচ এলব্রুজ এটা হবে এ ককেশাস পর্বত। এরপর বলেছে চারের এক কথায় উত্তর দাও। চারের এক নিরক্ষরেখার মান উত্তর হবে 0 ডিগ্রি। চারের দুই কক্ষপথ উত্তরটি হবে যে বৃত্তাকার পথে পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করে তাকে বলে কক্ষপথ। চারের তিন গঙ্গা নদীর উৎস লেখো। গঙ্গা নদীর উৎস হলো গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা
4 পশ্চিমবঙ্গের কোন জেলাটির অধিকাংশ ব্লক আর্সেনিক দ্বারা ক্ষতিগ্রস্ত? উত্তরটি হবে উত্তর 24 পরগনা জেলার। 5 দাগের বলেছে সংক্ষেপে উত্তর দাও। 5-1 পৃথিবীর অপসূর অবস্থান কি? তোমরা ছবিটা দেখো। উত্তর হবে 4 জুলাই তারিখে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব হয় সর্বাধিক, প্রায় 15,20,00,000 কিমি। এই ঘটনাকে বলে পৃথিবীর অপসূর অবস্থান। 5-2 নদী কি কি কাজ করে? উত্তর হবে নদী প্রধানত 3টি কাজ করে: ক্ষয় কাজ উচ্চ প্রবাহে, বহন কাজ এটা মধ্য প্রবাহের কাজ মূলত, এবং সঞ্চয় কাজ এটা নিম্ন প্রবাহে করে থাকে। এরপর 5-3 আর্সেনিক দূষণ বলতে কি বোঝো? উত্তর হবে পানীয় জলে আর্সেনিকের পরিমাণ নিরাপদ মাত্রা অর্থাৎ 0.05 মিলিগ্রাম প্রতি লিটার এর থেকে যদি বেশি থাকে তাকে আর্সেনিক দূষণ বলে। এরপর 5-4 পুনঃ রপ্তানি বন্দর কি? উত্তর হবে যে সকল বন্দরগুলিতে এক দেশ থেকে আসা পণ্যবাহী জাহাজগুলির পণ্য নামিয়ে সেগুলি অন্য জাহাজে অপর একটি দেশে পাঠানো হয় তাকে পুনঃরপ্তানি বন্দর বলে। এর উদাহরণ হচ্ছে লন্ডন। লন্ডন হলো বিশ্বের বৃহত্তম পুনঃরপ্তানি বন্দর। 5-5 স্টেপ তৃণভূমি কি? উত্তর হবে ইউরোপের মধ্য ও পূর্বাংশে স্বল্প বৃষ্টিপাতের কারণে যে তৃণভূমি তৈরি হয়েছে তাকে স্টেপ তৃণভূমি বলে। এরপর 6 দাগের বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 6-1 সমচাপ রেখার বৈশিষ্ট্যগুলি লেখো। উত্তর হবে 1 এই রেখাগুলির আকৃতি গোলাকার। 2 এই রেখাগুলির মধ্যে ব্যবধান বেশি হলে তা উচ্চচাপীয় বায়ুমণ্ডলীয় অবস্থাকে নির্দেশ করে অর্থাৎ পরিষ্কার আবহাওয়াকে নির্দেশ করবে। 3 এই রেখাগুলির মধ্যে ব্যবধান কম হলে তা নিম্নচাপীয় বায়ুমণ্ডলীয় অবস্থা নির্দেশ করে অর্থাৎ দুর্যোগপূর্ণ আবহাওয়াকে বোঝায়। 4 এই রেখাগুলিকে মানচিত্রে সবুজ বর্ণ দিয়ে দেখানো হয়। তোমরা ছবিটা দেখে নাও। এরপর 6-2 বলেছে স্তূপ পর্বত কিভাবে গঠিত হয় লেখো। উত্তর হবে ভূমিকম্পের কারণে ভূপৃষ্ঠে ফাটলের সৃষ্টি হলে অনেক সময় সেই ফাটল বরাবর ভূপৃষ্ঠের কোনো অংশ নিচে বসে যায়, আবার কোনো অংশ উপরে উঠে যায়। উপরে উঠে আসা অংশগুলিকে স্তূপ পর্বত বলা হয়। এর উদাহরণ হবে সাতপুরা। এরপর 6-3 বলেছে মাটি দূষণ প্রতিরোধের উপায়গুলি লেখো। উত্তর হবে 1 রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার বন্ধ করতে হবে। 2 প্লাস্টিকের ব্যবহার বন্ধ করতে হবে। 3 বৃক্ষরোপণ করতে হবে। 4 বর্জ্য পদার্থগুলিকে যত্রতত্র না ফেলে একটি নির্দিষ্ট স্থানে ফেলতে হবে। 5 যত্রতত্র মলমূত্র ত্যাগ করা বন্ধ করতে হবে। 6 অতিরিক্ত পশুচারণ বন্ধ করতে হবে এবং ঝুম চাষ বন্ধ করতে হবে। এরপর 6-4 বলেছে রুর শিল্পাঞ্চলের অবস্থান লেখো। তোমরা দেখে নাও ছবিটা। উত্তর হবে এই শিল্পাঞ্চলটি জার্মানির রাইন ও তার 2 উপনদী রুর ও লিপের সংযোগস্থলে কয়লা খনিকে কেন্দ্র করে গড়ে উঠেছে। এই শিল্পাঞ্চলের উত্তরে লিপে নদী, দক্ষিণে রুর এবং পশ্চিমে রাইন নদী প্রবাহিত হয়েছে, আর পূর্ব সীমানায় রয়েছে সয়ারল্যান্ড উচ্চভূমি। এরপর 6-5 বলেছে পোল্ডার ভূমি কি? তোমরা ছবিটা দেখো। নেদারল্যান্ডের উত্তর পশ্চিমে জুইডার্জি উপসাগরের বিশাল অগভীর জলভাগ উঁচু কংক্রিটের বাঁধ দিয়ে মাটি ভরাট করে নতুন ভূমি তৈরি করা হয়েছে। সমুদ্র থেকে উদ্ধার করা এই সব নিচু সমতল ভূমিকে পোল্ডার ভূমি বলে। এরপর 7 বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 7-1 অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার বৈশিষ্ট্যগুলি লেখো। উত্তর হবে 1 অক্ষরেখাগুলি হয় পূর্ণবৃত্তাকার এবং পূর্ব পশ্চিমে বিস্তৃত। 2 অক্ষরেখাগুলি পরস্পর সমব্যবধানে অবস্থান করে।
3. অক্ষরেখাগুলির সর্বত্র পরিধি সমান নয়। নিরক্ষীয় অঞ্চলে রেখাটির পরিধি হয় সর্বাধিক, কিন্তু যত মেরুর দিকে যাওয়া যায় তত অক্ষরেখাগুলির পরিধি ক্রমশ কমতে থাকে। 4. 1 ডিগ্রি ব্যবধানে মোট অক্ষরেখার সংখ্যা 179টি। এরপর দ্রাঘিমার বৈশিষ্ট্যগুলি হবে: 1. দ্রাঘিমা রেখাগুলি হয় অর্ধবৃত্তাকার এবং উত্তর দক্ষিণে বিস্তৃত। 2. দ্রাঘিমা রেখাগুলি পরস্পর সমান্তরাল এবং সমব্যবধানে বিস্তৃত নেই। 3. দ্রাঘিমা রেখাগুলির দৈর্ঘ্য সমান হয়। 4. 1 ডিগ্রি ব্যবধানে মোট দ্রাঘিমা রেখার সংখ্যা 361টি। এরপর 7 2 বলেছে মানুষের জীবনে নদীর প্রভাব লেখো। উত্তর হবে: 1. নদীর আশপাশের ভূমিভাগ খুবই উর্বর প্রকৃতির, তাই কৃষিকাজ ভালো হয়। 2. নদীকে পরিবহনের কাজে ব্যবহার করা যায়, তাই ব্যবসা বাণিজ্যের প্রসারে সাহায্য করে। 3. খরস্রোতা নদীর জলকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করা যায়। 4. নদী থেকে মাছ, বালি, জলজ উদ্ভিদ ইত্যাদি সংগ্রহ করে মানুষেরা জীবিকা নির্বাহ করে। 5. কলকারখানা, ঘরবাড়ি নির্মাণ ও পানীয় জলের উৎস হিসেবে নদীর জলকে ব্যবহার করা যায়। 6. বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠানগুলি নদীকে কেন্দ্র করে হয়ে থাকে। 7. নদীতে বাঁধ দিয়ে নদীর জলকে বহুমুখী পরিকল্পনা, যেমন সেচ, মৎস্য চাষ, বিদ্যুৎ উৎপাদন ইত্যাদি ক্ষেত্রে সম্পাদনে ব্যবহার করা যায়। আচ্ছা। 8. কখনো কখনো নদী থেকে মূল্যবান খনিজ সম্পদ আহরণ করা হয়। 7 3 বলেছে চিত্রসহ পর্বত ও মালভূমির 3টি করে বৈশিষ্ট্য লেখো। তাহলে 1 পর্বতের বৈশিষ্ট্যগুলো বলছি এবং ছবিটাও পাশে দেখে নাও। এইভাবে ছবিটা আঁকবে। 1 হচ্ছে পর্বতগুলির গড় উচ্চতা 900 মিটারের বেশি হয়। 2. উৎপত্তি অনুসারে পর্বতগুলিকে প্রধানত 4 ভাগে ভাগ করা হয়, যথা ভঙ্গিল পর্বত, স্তূপ পর্বত, সঞ্চয় বা আগ্নেয় পর্বত এবং ক্ষয়জাত পর্বত। 3. পর্বতগুলি এখানে ওখানে ছড়ানো অবস্থাতে দেখা যায় না, বরং পর্বতকে একসঙ্গে জট বাঁধা অবস্থায় কয়েকশো কিলোমিটার অবধি বিস্তৃত থাকতে দেখা যায়। এরপর মালভূমির 3টে বৈশিষ্ট্য হবে, তোমরা পাশে ছবিটা দেখো। 1. মালভূমিগুলির গড় উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে 300 মিটারের বেশি হয়ে থাকে। 2. উৎপত্তি অনুসারে মালভূমিগুলিকে প্রধানত 3 ভাগে ভাগ করা হয়, যথা ভূমিকম্পের ফলে সৃষ্ট মালভূমি, যেমন পর্বতবেষ্টিত মালভূমি আর মহাদেশীয় মালভূমি। 2. ক্ষয়ের ফলে সৃষ্ট মালভূমি, যেমন ব্যবচ্ছিন্ন মালভূমি। আর 3. সঞ্চয়ের ফলে সৃষ্ট মালভূমি, যেমন লাভা মালভূমি। আর 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে মালভূমির উপরিভাগ সমতল হলেও দুপাশ অত্যন্ত খাড়া হওয়াতে এগুলি দেখতে অনেকটা টেবিলের মতো হয়, তাই মালভূমির অপর নাম টেবিল ল্যান্ড। এইবার 7 4 বলেছে ইউরোপ মহাদেশের তুন্দ্রা জলবায়ু ও তুন্দ্রা উদ্ভিদ এবং ভূমধ্যসাগরীয় জলবায়ু ও ভূমধ্যসাগরীয় উদ্ভিদ সম্পর্কে লেখো। দেখো উত্তর হবে প্রথমে তুন্দ্রা জলবায়ু ও তুন্দ্রা উদ্ভিদ। ইউরোপ মহাদেশের উত্তরাংশে নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড ও রাশিয়ার উত্তরাংশে এই জলবায়ু দেখা যায়। এখানে বছরে 9 থেকে 10 মাস তীব্র শীতল আবহাওয়া এবং তুষারপাতের কারণে ভূমিভাগ তুষারাবৃত থাকে। মাত্র 2 থেকে 3 মাস শীতল গ্রীষ্মকাল বিরাজ করে, তখন ভূমিভাগ তুষারমুক্ত হলে সেখানে মস, লিচেন ইত্যাদি নানা ধরনের ছোট ছোট ফুল গাছ জন্মায়। এখানে কোনো বড় উদ্ভিদ দেখা যায় না। এরপর দেখো ভূমধ্যসাগরীয় জলবায়ু আর সেখানকার উদ্ভিদ। ইউরোপ মহাদেশের দক্ষিণাংশের বিভিন্ন দেশ, যেমন ইতালি, স্পেন, ফ্রান্স, গ্রিস প্রভৃতি দেশে এই জলবায়ু দেখা যায়। এখানে শুষ্ক গ্রীষ্মকাল দেখা যায়, যখন গড় তাপমাত্রা থাকে 21 থেকে 27 ডিগ্রি সেলসিয়াস, আর আর্দ্র শীতকাল দেখা যায়, তখন গড় তাপমাত্রা থাকে 5 থেকে 10 ডিগ্রি সেলসিয়াস। গড় বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ হয় 40 থেকে 75 সেমির মতো। এখানে চকচকে ও মোটা পাতা বিশিষ্ট ঝাঁকালো উদ্ভিদগুলি দেখা যায়, যেমন জলপাই, ডমুর, ওক, সিডার, কক প্রভৃতি। তাছাড়া এখানে প্রচুর ফল গাছও জন্মায়, তাই একে ফলের ঝুড়িও বলা হয়, যেমন আঙুর, কমলালেবু, পিচ, আপেল প্রভৃতি। তাহলে আমরা সকল প্রশ্নের সমাধান করলাম। এইভাবে পরবর্তী মডেল প্রশ্নের উত্তরগুলি পেতে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবে, যাতে পরের ভিডিওর নোটিফিকেশন তোমরা সবার আগে পেতে পারো। আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ জানাই। নমস্কার।